পারলে মেকানিজম করে থামায় রাখো, পিঠের চামড়া একটাও থাকবে না। জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমরা থেমে থাকার জাতি না, নেমেই যখন পড়েছি আর বসে থাকবো না। অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি এবং জাগ্রত আছি ইনশাআল্লাহ। তোমাদের হাতে হয়তো প্রশাসনকে ব্যবহার করছো, তোমরা প্রশাসনের বাহিনীকে বলতে চাই, জুলাই বিপ্লব পরবর্তী যখন আপনাদের উপরে জনগণ রোষানল করেছিল, আপনারা অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি, ঘুষ বাণিজ্য করে মানুষের আস্থা যখন নষ্ট হয়ে গিয়েছিল, তখন আপনারা দেশের মানুষ, দেশের সম্পদ হিসেবে ইসলামী ছাত্র শিবিরই কিন্তু প্রতিটি থানা আপনাদের নিরাপত্তা পাহারা দিয়েছিল। এটা ভুলে যাবেন না। সেদিন রোষানলে আপনাদের পরিণতি কি হতো আপনারা একটু ভেবে দেখেন। আবার যদি সেই স্পেন্সার হন, কোন দলের তোষামোদি করেন, তাহলে এবার কিন্তু আর মাপ পাবেন না। বাংলাদেশে থাকতে গেলে নিরপেক্ষতা বজায় রাখেন। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনাদের ঘর সংসার জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং জনগণকে খেপিয়ে তুলবেন না। জনগণ যদি খেপে যায়, কার পাশা যে কার ঘরে যাবে এটা টেরও পাবেন না। টোটাল ঘটনা বদলে যাবে ইনশাআল্লাহ। এখন বাতাস ভিন্ন দিকে বইতে চলেছে, ভিন্ন দিকে বাতাস বইছে। তারুণ্য এখন জাগ্রত হয়েছে। তারুণ্য যখন জাগ্রত হয়, তখন ইনশাআল্লাহ কোনো শক্তি তাদেরকে পদানত করতে পারে না। আমি সর্বশেষ বলবো, আমাদের ভোটাধিকার, আমাদের অধিকার। এই ভোটটা হচ্ছে আমাদের আমানত। যদি ভোট এমন একজন মানুষকে দেওয়া হয়, যেই মানুষটা দুর্নীতির সাথে, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে যুক্ত, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আপনার সহযোগিতায় এই ব্যক্তিটা এই দুর্নীতি করতে সুযোগ পেয়েছে। এটা মানুষের কাছে কাছে গিয়ে বুঝাইতে হবে। অনেকে আবার সততার সাথে 5,000 টাকা পেয়ে ভোট বিক্রি করে দেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট বিক্রির জন্য বোনেদের কাছে টাকাও দিছিল, আর তাদের শাড়ি চুড়িও কিনে দিয়েছিল। তারা এটা নিছে, ভোট দেওয়ার সময় সব দিছে গণহারে ছাত্র শিবিরের উপরে। ছাত্রী সংস্থা পুরো হল সহ জিতে গেছে। পরে খুব মন খারাপ যে তোদের পিছনে খরচ করলাম, তোরা বেইমানি করলি। বলছে এরা বেইমান, ঘোষণা দিছে যে মহা দানবের সাথে আমরা লড়াই করতে নামছি, এটা পারবো না। মানে ছাত্রদের এখন দানব বলা শুরু করছে। দানবের সাথে আসছো কেন লড়তে? তোমরা নিজেদেরকে যাই মনে করো না কেন, পারবা না। এবারও 5,000 6,000 টাকা দিয়ে গ্রামগঞ্জে ভোট কেনার জন্য পায়তারা করছে। ট্রাম কার্ড খেলছে, কার্ড বিক্রি করার চেষ্টা করছে। ফ্রি কার্ড দিবে, বলে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি হবে? 2,500 টাকা করে পাবে। তো আমার লাগে না, আমি তো 1 লাখ টাকা ইনকাম করি, আমি 2,500 টাকা নিয়ে কি করবো? না, তারপরেও দি, নাও। আর তোমার না লাগলে তুমি নিবা না। মানে মানুষের আবার টাকা লাগে না, মানে ওনার মামা বাড়ির সম্পত্তি, যা ইচ্ছা তাই ব্যবহার করবে। তাই আমরা বললাম কত কার্ড দেবো? বলে 4 কোটি। তো 4 কোটি কার্ড, আর যদি যা দিবা 2,500 টাকা করে, এগুলো গুণ করলে যে 1 লাখ কোটি টাকা হয়। 1 লাখ কোটি টাকা পাবা কোথায়? বলে না, ওইগুলো পাওয়া যাবে। এর খাত কিন্তু বলতে পারছে না। তার মানে শুভঙ্করের বাকি এটা দিবে না। এর আগে 2001 সালে তারা বলেছিল কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। কৃষকদের তারা বলেছিল যে 5,000 টাকা সুদ মুক্ত ঋণ তাদেরকে মওকুফ করে দেয়া হবে। কথা রাখে নাই তারা। বেকার ভাতা দেওয়ার কথা বলছিল, কথা রাখে নাই তারা। তারা কিন্তু তখনও প্রতিশ্রুতি দিয়েছিল জনগণকে, অনেক অনেক প্রতিশ্রুতি। একটা প্রতিশ্রুতিও তারা রাখে নাই। দুর্নীতিতে দেশকে 3 বার চ্যাম্পিয়ন করেছিল। আবার আমাদের বলে ওইখানে জামাত ইসলামের যে 2 জন ছিল, তারা কেন মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে নাই? তো জামাতের আমির বলছে যে ওই 2টা জায়গাও যেন শকুনের দৃষ্টি না পড়ে, ওইটার হেফাজত করার জন্য বসেছিলাম আমরা। সব জায়গা তো খাইছো। প্রথমে দিছে হচ্ছে কৃষি মন্ত্রণালয়। তো কৃষি মন্ত্রণালয় 1 বছরের ভিতরে যে ডেভেলপমেন্ট আর করাপশন ফ্রি হওয়ার পরে দেখছে যে না, একেবারে কৃষকের কাজ পর্যন্ত জামাত চলে যাচ্ছে। মন্ত্রণালয় এবার চেঞ্জ করো, দেও শিল্প মন্ত্রণালয়। ওইটা একেবারে ভর্তুকি নষ্ট হয়ে গিয়েছে, কলকারখানা সব ওইটারে দাও দাও দেখি, ওইটা নিয়ে দৌড়াইতে থাকো। ওইটা দেওয়ার পরে যখন দেখে এটাও করাপশন ফ্রি, একেবারে ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তখন মাথা খারাপ হয়ে গেছে। এখন বলে যে ওই 2টা ছেড়ে দেয় নাই কেন? আমরা বলছি এই 2 মন্ত্রণালয় তো 4 আনা পয়সাও দুর্নীতি পাও নাই। যদি পাইতা তাহলে চ্যাম্পিয়ন যে 3 বার হইছো, এইটা চ্যাম্পিয়ন প্লাস হয়ে যাইতা। তো 2টা তো অন্তত তোমাদের হেফাজত করছে 2টা মন্ত্রণালয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আবার বুক ফুলে বলে যে না, 2টা মন্ত্রণালয় কেন তারা ছাড়ে নাই। চিন্তা করা যায় মানুষ কত অকৃতজ্ঞ আর মেধাহীন হলে এই জাতীয় কথাবার্তা বলতে পারে। আমরা বলছি আমাদের যারা এমপি ছিল, তোমাদের সাথে সহযোগিতা করেছিল 18 জন,
তাদের নামে তো চাইনা পয়সার দুর্নীতি পাওয়া যায় নাই। আর দুর্নীতির দায়ে তোমাদের পাতি নেতা থেকে সুপার ক্লাসের নেতা সবই তো জেলখানায় ছিল। এগুলা কি মনে নাই তোমাদের? এখন আবার এসে বলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। জুলাইয়ের পরে এই তরুণ সমাজকে ওরা বোকা মনে করছে, তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। এটা তো শয়তান শুনলে শয়তানও মাঝে মাঝে মুচকি হাসে, জোরে হাসতে শয়তানও ভয় পায়। তো ওরা দুর্নীতি মুক্ত করবে এটা কেউ বিশ্বাস করে না। আবার বলে সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, অথচ সাদাবাজি করতে গিয়ে এই ঢাকায় পাথর মেরে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে। এরা মানুষ না, এরা পশুতে পরিণত হয়েছে ক্ষমতার জন্য। ক্ষমতায় যাওয়ার আগে 232 জন মারতে পারলে ক্ষমতায় যাওয়ার পরে কত মানুষের জীবন নিবে এগুলো হিসাব করে রাখি। সুতরাং তাদের হাতে এই সমাজটা নিরাপদ নয়। বিশেষ করে আমরা বলতে চাই নারীদের ক্ষেত্রে 73 জন ধর্ষণ করেছে তারা এখন পর্যন্ত, 73টা কেস। কিছুদিন আগে মিরেশ্বরাই 7ম শ্রেণীর আমার এক বোনকে সংঘবদ্ধভাবে তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে। এটা গণধর্ষণকারীর দল। এই দলকে এবার চিরস্থায়ী বয়কট করতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত হবে। যদি এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত ভাবে গড়ে তোলা যায়, বাংলাদেশে যে পরিমাণে বাজেট হয় এই বাজেট যদি ঠিক মতো বন্টিত হয়, তাহলে বাংলাদেশের উন্নয়ন করা মাত্র সময়ের ব্যাপার ছাড়া আর কিছুই না। 1,20,000 কোটি টাকা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে বাজেট হয়। 6 কোটি মানুষের মাঝে এইগুলো ভাগ করে দিলে মানুষের দারিদ্রতা বিমোচন করা সম্ভব। কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের টাকাগুলো দরিদ্র কৃষকের কাছে, দিন মজুরের কাছে, অসহায় মানুষের কাছে যায় না। এগুলো পেট ভরে হচ্ছে সব নেতার ঘরের নেতারা। এই নেতার বন্দোবস্ত আমরা ভেঙে দিতে চাই। আমরা বলছি এখানে যারা মন্ত্রী হবে, এমপি হবে, মানুষের সামনে তাদের আয় ব্যয়ের সব হিসাব দিবে। জামাত ইসলামী বলেছে আমরা এমন এক অ্যাপ চালু করব, যদি কেউ দুর্নীতি করে, চালু করে দিছে অলরেডি, শুধুমাত্র নাম লিখে আপনারা পাঠিয়ে দিবেন, প্রশাসন তাকে উঠাই নিয়ে চলে আসতে হবে পুলিশের কাছে, গিয়ে জিডিটি দিও আর করার দরকার হবে। টোটাল ডিজিটালাইজ সিস্টেমের মধ্য দিয়ে এই সোসাইটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সমাজটা হবে আপনার আমার। সুতরাং জামাত ইসলামীর স্লোগান, চলো একসাথে করি স্বপ্নের বাংলাদেশ। আমরাই বাংলাদেশ। আমরা যদি জেগে উঠি তাহলে এই বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা হবে। যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আমরা রুখে দাঁড়াতে পারবো তো ইনশাআল্লাহ? এই প্রজন্ম রাজি আছি? আমরা দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কোন আধিপত্যবাদ, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মতলববাজ আর মাদকের ব্যবসায়ীকে আগামীর নিরাপদ বাংলাদেশের অংশীদারিত্ব আমরা দেব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, দেখবেন চাঁদাবাজ, ধর্ষক, চাঁদাবাজ তো তওবা করবে, কিছু টাকা যা কামাইছে তা দিয়ে প্লেনের টিকিট কাটবে ওমরা করার জন্য, আর সামনে হজের মৌসুম, হজ করার জন্য তওবা তিল্লা করবে। আর যারা দর্শক আর এরা যারা আছে, আল্লাহর কাছে খালি তওবা করবে, আল্লাহ জীবনে যা পাপ করছি আর করব না, আমার এইবার মাফ করে দাও। ওই প্রথম দিন তওবা কর্মসূচি পালন করবে এরা জামাত ইসলামীর ভয়ে। কারণ জামাত ইসলামী যারা ক্যান্ডিডেট হয়েছে, 1 পয়সার দুর্নীতির সাথে তারা জড়িত না। মা বোনের আব্রুর সম্মান এবং হেফাজতের দায়িত্ব তারা গ্রহণ করেছে। তারা সমাজে যা বলেছে তা তারা করে দেখিয়েছে। সুতরাং এই সমাজটা যাদের হাতে নিরাপদ, তাদের জন্য নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিত চিত্তে আমাদের ময়দানে এখন ভূমিকা পালন করার জন্য তরুণ সমাজকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকার চাইতে গেলে তাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে, অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, জাতির মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে জাতি আবার জেগে উঠেছে। দমন নিপীড়নে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ ব্যাকফায়ার করে। এই ব্যাকফায়ারের জায়গা থেকেই 24শে জুলাই বিপ্লবে, যার সূত্রপাত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু সেটা আর কোটা সংস্কার আন্দোলন ছিল না, দীর্ঘ জমে থাকা ক্ষোভ, ঘৃণার এক বহিঃপ্রকাশ ছিল। সেই বহিঃপ্রকাশে মানুষ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য। এখানে শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল, জীবন দিয়েছে, পিছপা হয় নাই, কর্মসূচি দিয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে প্রথম লেয়ার শেষ, সেকেন্ড লেয়ার নেমে আসছে, সেকেন্ড লেয়ারকে বন্দী করা হয়েছে, থার্ড লেয়ার নেমে আসছে, সমন্বয়কের শেষ হয় না। এমন পরিস্থিতি যখন, তখন মানুষ আস্থা রেখে বলেছে যে না, এখনই আমাদের রাস্তায় নামতে হবে।
তখন মানুষ রাস্তায় নেমে এসে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করলো, যেখানে 250 জীবন দিয়েছিল শিক্ষার্থীরা, কিন্তু এখানে 1400 মানুষ জীবন দিয়েছিল। তার মানে 1200 মানুষের জীবনটা গিয়েছে, যারা আসলে এই আন্দোলনের মূল পয়েন্টটা যেটা ছিল তার বেনিফিশিয়ারি না, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল। এবং তারা রিভোল্ট করে বলেছিল যে আমার সন্তানের খুনের বদলা না নিয়ে আমি রাজপথ থেকে বিদায় নিব না, আমাদেরকে হয় মেরে ফেলো অথবা আমাদের ন্যায্য অধিকার দাও। জুলুম নির্যাতন করেছো, এই জুলুম নির্যাতন থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য কুলি মজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক, দিন মজুর, সমাজের বিত্তশালী, সরকারের বিভিন্ন স্তরের দায়িত্ব, সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল এরকম জায়গা থেকে যখন নেমে আসলো রাস্তায়, এক গণবিস্ফোরণ সংগঠিত হলো। মানুষের মুখে কথা ছিল ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিন্তু আফসুস সেই ইনসাফ প্রতিষ্ঠা না হয়ে জুলাই পরবর্তী যত বন্দোবস্ত তার পূর্ববর্তী সময়ে ছিল, তার পরবর্তী সময়ে সকল বন্দোবস্তই ঠিকঠাক মতো চললো, শুধু হাত বদল হয়েছে। এক দল গিয়েছে, আর এক দল এসে সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ, লুণ্ঠন, মাদকের অভয়ারণ্যে পরিণত করা সব কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। তাদের হাতে জুলাই পরবর্তী এখন পর্যন্ত 232 জন বনি আদমের সন্তানের জীবন শেষ হয়েছে। তারা নিজেরা হত্যা করেছে, মেরে ফেলছে। নিজেদের মারতে মারতে পরে দেখে এখন আরো কিছু মারা দরকার, তখন জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে আঘাত করা শুরু করেছে। এগুলো আঘাত করে যখন দেখে এদেরকে থামানো যাচ্ছে না, রাস্তায় মানুষ নেমে গিয়েছে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ নেমে গিয়েছে, তখন তারা আক্রমণ করার চেষ্টা করছে। আমাদের মা বোনেরা যখন রাস্তায় নেমেছে, তাদের পোশাক খুলে নেয়ার হুমকি দিচ্ছে, তাদের গায়ে লাথি মারা হচ্ছে, কাপুরুষের মতো তারা মায়েদের গায়ে, বোনেদের গায়ে হাত দিচ্ছে। এটা তাদের দৈন্যতা আর রাজনৈতিক দেউলিয়াত্বের সর্বশেষ সীমায় তারা এখন উপনীত হয়েছে। জালেম যখন পতন হয়, সেই পতনের রাস্তা সে নিজেই তৈরি করে, অন্য কেউ তার রাস্তা তৈরি করে দেয় না। এরা নব্য জালেমে পরিণত হয়েছে। এতদিন মাজলুম ছিল, তার নেতা ছিল বিদেশে, বিদেশ ঘুমিয়ে নেতা, সে অনলাইনে যখন সব কার্যক্রম পরিচালনা করত, মরার ভয়ে দেশে আসে না, নিজের মায়ের মৃত্যু কাছাকাছি চলে আসছে, অসুস্থ অবস্থায়, চরম অসুস্থ অবস্থায় ভেন্টিলেশনে আছে, তখন সে স্ট্যাটাস দেয় বাংলাদেশে আসা আমার একার উপরে নির্ভর করে না। তো বাংলাদেশে আসা কার উপরে নির্ভর করে? ইন্টারিম গভর্নমেন্টকে তো থোড়াসাই কেয়ার করো তুমি। বাংলাদেশের জামাত ইসলামীর উপরে তো তোমার আশা নির্ভর করে না, তাহলে নির্ভর করে যাদের উপরে, তাদেরকে মুচলেখা দিয়ে দেশটাকে আবার সেই বেনিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে সে দেশে ল্যান্ড করেছে। তাদের বিরুদ্ধে দেখবেন কোনো কথা নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নাই, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা নাই, কথা এনায় বেনায় বলে যে সংগঠনটা, যে মানবতার সংগঠন, তারা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হুলিয়া, হত্যা মামলা মাথায় নিয়ে তাদের নেতা কর্মীরা বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে বলে আবার গুপ্ত। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই মানুষগুলো দেশেই ছিল। গোলাম পরোয়ার ভাইকে আমিরে মানে আওয়ামী লীগের আমলে 8টা বছর জেলখানায় আটকে রাখা হয়েছে। আমিরে জামাতকে জেলখানায় আটকে রেখেছে, আমি সাক্ষী, আমার সাথে ছিল। সেখানে হাই সিকিউরিটিতে রেখেছে, তার সন্তান নিচতলায়, সে উপর তলায় থাকে। সন্তানের সাথে বাপের যাতে দেখা না হয়, আমাদের জেলের মধ্যে জেল, তার নাম সেল, ওই সেলের মধ্যে আটকে রাখতো। 1 ঘন্টা মাত্র উঠানে হাঁটতে দিত আমাদের, সেই 1 ঘন্টাও সতর্ক থাকতো আমিরে জামাত নামলে তার সন্তান যেন তখন ছুটি না পায়, তার সাথে যেন সন্তানের দেখা না হয়। কি পরিমাণে জালেম তারা ছিল, তার সন্তানের সাথে দেখা করতে দেয় নাই। আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের উপরে যে গুম করা হয়েছে তার স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে। গুম কমিশন বলছে 56% গুমের ঘটনা শুধু এই 2টা সংগঠনের সাথে ঘটেছে। ইসলামী ছাত্র শিবিরের উপরে 31% গুমের ঘটনা ঘটেছে। হাজার হাজার মামলা করেছে, লক্ষ লক্ষ আসামি করেছে, আমাদের ভাইদের পঙ্গু করে দেয়া হয়েছে। এরপরেও আমরা এই দেশেই পড়েছিলাম, এই দেশের মানুষের সাথে কাজ করেছি। যারা আমাদের সাথে কাজ করেছে তারা আমাদের দেখেছে, এবং জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র সংসদ নির্বাচনগুলোতে এই তরুণরা ইসলামী ছাত্র শিবিরের উপরেই তারা আস্থা রেখেছে।
এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কত কলা কৌশল তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএসএর নামে রিট করে রাখছে সে তার প্রার্থিতা বাতিলের জন্য, নির্বাচন বানচালের জন্য, সুষ্ঠু না, এই সমস্যা সেই সমস্যা অজুহাত নিয়ে চলে আসছে। ছাত্ররা যখন প্রতিবাদ করেছে নির্বাচন দিতে বাধ্য হয়েছে। ব্যালট পেপার নাকি অমুক জায়গায় ছাপাইছে, কেন ছাপাইছে এটা নিয়ে আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। ভোট গণনা মেশিনে করা যাবে না, হাতে গুনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 8,000 ভোট গুনতে 78 ঘন্টা সময় লাগাই দিল। এরপরে তারা বলছে আমরা বয়কট করলাম। আমরা বলছি তোমরা যে জাহাঙ্গীরনগরে বয়কট করছো, ভিসির পদত্যাগ দাবি করো, প্রভিসির পদত্যাগ দাবি করো, প্রক্টরের পদত্যাগ দাবি করো, প্রভোস্টের পদত্যাগ দাবি করো, এরপরে তোমরা এখান থেকে পালাও। তা করবে না, বলে না নির্বাচন সুষ্ঠু হয় না, আমরা পদত্যাগ করলাম। আমরা বলছি তাহলে ভিসির পদত্যাগ দাবি করো না কেন? কারণ উনি সাদা দলের সভাপতি। টিচার থেকে শুরু করে সব মেকানিজম তাদের হাতে। এরপরেও মানুষের গণ রায় বদলানোর জন্য 3টা দিন যার পরে নাই চেষ্টা করছে ছাত্রদের এই রায় বদলানোর জন্য। কতটা হীনমন্য তারা পারছে। জনগণ, আমরা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 1 সেকেন্ডও একাডেমিক বিল্ডিং থেকে দূরে সরা যাবে না। একাডেমিক বিল্ডিং থেকে কে বের হয় আর কে যায় তা সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসতে হবে। সিসি ক্যামেরা দিয়ে প্রতিটি ভোট গণনার ক্ষণ আমাদের সামনে তোমাদেরকে উপস্থাপন করতে হবে। চোর চুরি করার সব রাস্তা যখন বন্ধ তখন পদত্যাগ করে। আমরা বলছি পদত্যাগ করতে পারবে না, মরা ছাড়া আর ভোট গণনা ছাড়া আর দ্বিতীয় অপশন তোমাদের হাতে নেই। সামনে এই কনস্পিরেসি আবার করার চক্রান্ত করছে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 বার ভোট পিছাইছে যে না আমরা প্রস্তুত না, আমরা প্রস্তুত না। আমরা বলছি তোমাদের প্রস্তুতির কি দরকার? ছাত্ররা ভোট দিয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করবে, তোমাদের জন্য এত অপেক্ষা করার কি দরকার? 1.5 বছর তো অপেক্ষা হয়ে গেছে। বলে না আমরা প্রস্তুত না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিয়েছে, ভোট করতে দেবে না তারা। সর্বশেষ যখন কোনো জায়গায় পাত্তা পায় না তখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময় তারা কোনো প্রচারণা করে নাই। ইসলামী ছাত্র শিবির প্রচারণা করে নির্বাচনের দিনক্ষণ কয়েক দফা পিছানোর পরে যখন সিলেক্ট হয়েছে তখন উৎসব মুখর পরিবেশ চলছে। তারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে রাখছে। বলছে এটা তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এইখানে ঘেরাও করছো কেন? বিশ্ববিদ্যালয়ে ওদের ঘেরাও করতে বলো। তখন ছাত্র দলের নেতাকর্মী বিশ্ববিদ্যালয় বলে না না আমরা নির্বাচন চাই, কারণ গণরোষে বললে যে বিশ্ববিদ্যালয় থেকে পালাইতে হবে ওইখানে অবস্থান করার লোক ভালোভাবেই টের পায়। ওরা ভয়তে বলে যে না আমরা কেন্দ্রের নির্দেশ মানতে বাধ্য না। আবার দেখলাম লুকায় লুকায় 2 জন ছাত্র দলের গিয়ে কেন্দ্রে আইসা ঠিকই হাইকোর্টে একটা রিট করে দিছে যে আমরা নির্বাচন আর চাই না। ওই জায়গা বসে কিছু করতে পারে নাই, হাইকোর্টকে ব্যবহার করার চেষ্টা করছে। সর্বশেষ হাইকোর্টের নগ্ন হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ম্যান্ডেটকে তারা সহ্য করতে না পেরে হাইকোর্টের মাধ্যমে যখন এটা স্থগিত করলো তখন দেখলাম কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সবাই হাতে তালি দিয়ে উদযাপন করছে। কতটা ভীত সন্ত্রস্ত বিহ্বল হয়ে পড়েছে একটা ছাত্র সংগঠন। তাদের যদি এই অবস্থা হয়, এখানে তারুণ্যের সমাবেশ থেকে বলি এই বাংলাদেশে এবছর 4 কোটি ভোটার। তারুণ্য যাদেরকে বলা হয় 37 বছর বয়স পর্যন্ত এদেশে 47% ভোটার, যাদের 95% ভোট এবার তারা দিবে ইনশাআল্লাহ। আর পুরা ভোটই তারা ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে দিবে।